নমস্কার, আপুনের গল্প ঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকের গল্প অন্ধকার নামলে, রচনা ডাক্তার অরুণ কুমার দত্ত। গল্প অন্ধকার নামলে। মাসখানেকের মধ্যে বেনি আর সুপ্রকাশ সত্যি সত্যি একদিন ঘাটশিলায় গিয়ে পৌঁছল। ঘাটশিলায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় থাকতেন। কলকাতা থেকে খবর নিয়ে তারা বিভূতি স্মৃতি সংসদের এক গেস্ট হাউসে গিয়ে উঠল। প্ল্যান ছিল সেখান থেকে বারগয়েনের ভুতুরে বাড়ির খোঁজ তারা করবে। সেখানকার লোকেরা কিন্তু বারগয়েনের ভুতুরে বাংলোর সঠিক সন্ধান দিতে পারল না। বেনি আর সুপ্রকাশেরা কেউই আগে কখনো ঘাটশিলায় আসেনি, এই প্রথম। বেনি বলল, চল সুপ্রকাশ, সন্ধে নামার আগে একবার ওই বারগয়েনের সেই ভুতুরে বাড়ির খোঁজ করা যাক। আপনারা কোথায় যাবেন? আগন্তুকের কথা শুনে দুজনেই চমকে উঠল। এই নির্জন নদীর ধারে একজন বাঙালি হঠাৎ কোত্থেকে এসে উদয় হলো। বেনি চট করে লোকটির আপাদমস্তক নিরীক্ষণ করল। পরনে হাফ শার্ট আর ফুল প্যান্ট, চোখে চশমা। বেনি আর সুপ্রকাশরা তখন তাদের এখানে আসার উদ্দেশ্য ব্যক্ত করল। সব শুনে গম্ভীর হয়ে আগন্তুক বলল, আপনারা আমার সঙ্গে আসুন। ওই বাড়িটা এখন কেয়ারটেকারের তত্ত্বাবধানে রয়েছে। আপনারা তার সঙ্গে কথা বললে থাকার বন্দোবস্ত হয়ে যাবে। তবে সাবধানে থাকবেন আর লোভ করবেন না, সততার দাম আছে। এ রাস্তা ও রাস্তা ঘুরে একটা তেঁতুল গাছের আড়ালে থেকে ভদ্রলোক আঙুল দিয়ে পাঁচিল ঘেরা এক বাংলো প্যাটার্নের বাগান বাড়ি দেখিয়ে দিলেন। তারপর বললেন যে গেটের ওপারে কেয়ারটেকার তেওয়ারিজির সঙ্গে দেখা করে সব বলুন। ভদ্রলোককে আর দেখা গেল না। চারপাশে পাঁচিল ঘেরা একটা জায়গা, মাঝখানে দুর্গের মতন দোতলা বাড়ি। পাঁচিলের জায়গায় জায়গায় ভেঙে গিয়েছে, তবে সংস্কার করা হয়েছে। তেওয়ারিজির সঙ্গে দেখা করে তারা সব কথা বলল। তেওয়ারিজি এরপর বিস্মিত কণ্ঠে বললেন, এখানে কিন্তু রাত্রিরে কেউ থাকতে চায় না। চারপাশে যেসব জন্মজুর আর মালিদের কাজ করতে দেখছেন, তারা সবাই এখানেই চলে যাবে। অন্ধকার নামলেই এখানে সব শুনশান হয়ে যাবে। যাকে আপনারা এখানে আসার আগে আমি লোক লাগিয়ে ও দোতলা পরিষ্কার করে রাখছি। দুজনে চারদিক একবার চোখ বোলালো। বাঁধাকপি আর টমেটোর ক্ষেতে লোক কাজ করছে। মরশুমি ফুলের বাগানে ঝাড়ি দিয়ে মালি জল দিচ্ছে। একজন ক্রমাগত টিউবওয়েলের হাতল ধরে চালিয়ে যাচ্ছে। তারা দাঁড়ালো না, চটপট নিজেদের গেস্ট হাউসে গিয়ে ভাড়া মিটিয়ে মালপত্র নিয়ে ফিরে এলো। তেওয়ারিজি অপেক্ষা করছিলেন। দোতলায় উঠিয়ে তাদের ঘরের তালা চাবি বুঝিয়ে দিয়ে দ্রুত পায়ে নিজের কোয়ার্টারে চলে গেলেন। ঘরে আলো পাকা ছিল। একটা বড় ঘরে দুজনের শোয়ার ব্যবস্থা হয়েছে। ঘরে একটা টেবিল, দুটো চেয়ার ও একটা আরাম কেদারা। মনোরম ফুরফুরে হাওয়ায় দুজনের শরীর জুড়িয়ে গেল। তেওয়ারিজি যাবার আগে বলেছিলেন, অন্ধকার নামলে এই বাড়ির বাইরে, এমনকি একতলাতেও যাবেন না। রাতে এখানে ভয় আছে। হাত মুখ ধুয়ে কাপড় চোপড় ছাড়ার পরেই, জি হুজুর, খানা হাজির বলে বছর 15-র এক কিশোর দুটো থালায় ঢাকা দেওয়া খাবার তাদের টেবিলের ওপর রাখলো। তারপর জগ থেকে 2 গ্লাস জল গড়িয়ে দিয়ে পরিমরি করে ছুটে পালালো। সুপ্রকাশ অবাক হয়ে বলল, মনে হচ্ছে ছেলেটা কোনো কিছুর ভয়ে ভয়ে পালিয়ে গেল। হা হা করে হেসে বেনি উত্তর দেয়, আরে এই ভয়ের দেখা আর ভয় পাবার জন্যই তো এই ভুতুরে বাড়িতে এসে ওঠা। খাবার শেষ হলে থালা নামিয়ে দুজনের সিগারেট ধরায়। এক মুখ ধোঁয়া ছেড়ে বেনি বলে, আজ সারাদিন খুব ধকল গিয়েছে, ক্লান্ত লাগছে। হঠাৎ বলা কওয়া নেই জানলা দরজার পাল্লাগুলো দরাম করে বন্ধ হয়ে গেল। সুপ্রকাশ ভয় ভয় বলল, কি ভুতুরে কাণ্ড রে বাবা। সেরকম হাওয়া নেই, অথচ। সুপ্রকাশের মুখের কথা শেষ হবার আগেই দরজা জানলাগুলো আবার খুলে গেল। উদ্বেগ আর পথের ক্লান্তিতে কখন যেন দুজনের চোখের পাতা জুড়ে গিয়েছিল। হঠাৎ মাঝরাতে ঘুম ভেঙে গেল। কেউ যেন বাজনা বাজাচ্ছে। কি বাজনা বাজাচ্ছে রে বেনি? চাপা গলায় সুপ্রকাশ জিজ্ঞেস করে। ওটা ভায়োলিনের ঝংকার। কোনো সুদক্ষ শিল্পী ওয়েস্টার্ন মিউজিক বাজাচ্ছে। মুগ্ধ কণ্ঠে বেনি উত্তর দেয়, এখানে এত রাত্রিরে কে ভায়োলিন বাজাবে? সুপ্রকাশের গলা কাঁপতে থাকে। বেনি বিছানায় উঠে বসে বলে, অরূপ বলেছিল না মিস্টার বরগয়েন খুব ভালো ভায়োলিন বাজাতে পারতেন? কথা বলেই বেনি দরজার দিকে এগিয়ে যায়। এত রাত্রিরে কোথায় যাচ্ছিস বেনি? গোয়ার তুমি করিস না। তেওয়ারিজি ওই একতলায় নামতে বারণ করেছিলেন না?
ভয়েতে সুপ্রকাশের গলা বুজে আসে। শক্তিশালী ব্যাটারির টর্চ হাতে নিয়ে বলিষ্ঠ কণ্ঠে বেনি বলে, মিস্টার বারগয়েনের ভূতকে দেখব বলে এত কাঠখড় পুড়িয়ে এ বাড়িতে আসা। দরজা খুলে বেনি বেরিয়ে যায়। সুপ্রকাশ ভয়ে কাঠ হয়ে বিছানায় শুয়ে থাকে। কিছুক্ষণ পর বেনি ফিরে এসে বলে, একতলায় গিয়েছিলাম। সেখানে এক বন্ধ ঘরের ভেতর থেকে ভায়োলিন বাজছে বলে মনে হলো। ঘরে আলোর ব্যবস্থা নেই। খালি ঘরে টর্চ ঘুরিয়ে একজনের তৈলচিত্র নজরে এলো। কাল সকালে গিয়ে ভালো করে দেখতে হবে। শব্দ তখন থেমে গিয়েছিল। দুজনে আবার ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে তেওয়ারিজির কাজের লোক কিশোরের হাঁক ডাক তাদের ঘুম ভাঙল। বাবুজি, উঠিয়ে নাস্তা লায়া। হাত মুখ ধুয়ে প্রাতরাশ খেয়ে ভোরবেলাতে তারা বেরিয়ে পড়ল। তেওয়ারিজিকে জিজ্ঞেস করে এক জায়গায় গিয়ে তারা দেবদাসকে ট্রাঙ্কল করে সব জানালো। সব শুনে দেবদাস মন্তব্য করল, তোরা যখন ভূতের গন্ধ পেয়েছিস তখন আমাকে তো ঘাটশিলাতে যেতেই হবে। আজ রাত্রিরেই আমি ঘাটশিলায় পৌঁছবো। সন্ধ্যের অন্ধকার নামতে না নামতেই দেবদাস এসে পৌঁছলো। প্রায় একই সঙ্গে কাঁপতে কাঁপতে কিশোর 3 থালা খাবার নিয়ে ঠকাস করে টেবিলের ওপর রাখলো। বাবা, পৌঁছতেই খাবার হাজির, কৌতুক করে দেবদাস বলে। খাবার শেষ হতেই পরিমণি 3টে থালা নিয়ে কিশোর পালালো। বিস্মিত দেবদাসের দৃষ্টি অনুসরণ করে সুপ্রকাশ মন্তব্য করে, ঘাটশিলার এই ভুতুরে বাড়িতে অন্ধকার নামলেই ভূতেরা হানা দেয়, তাই আধার নামার সঙ্গে সঙ্গে ছেলেটা ছুটে পালালো। রাতটা যেন ঝপ করে গড়িয়ে যাচ্ছে। সিগারেটে টান মেরে দেবদাস বলে। একটু থেমে সে আবার বলে, ভূতেরা কিন্তু কোনো সাড়া শব্দ করছে না। দেবদাসের কথা শেষ হবার আগেই দরজাগুলো বন্ধ হতে আর খুলতে আরম্ভ করলো। দেবদাস হাঁ করে দেখছিল। কাপা গলায় সুপ্রকাশ বলল, ও হলো তো, ওই ভূতের খেলা শুরু হয়ে গেল। করে দেবদাস বলল, এখনো গায়ে কাঁটা দেয়নি, তবে ভূতেরা তাদের মহড়া শুরু করে দিয়েছে। সিগারেট ছাইদানে ফেলে দিয়ে দেবদাস আবার বলে, অরূপ কিন্তু মিস্টার বারগয়েন আর তার ছোট ছেলে এই 2 ভূতের কথা বলেছিল। এখনো কিন্তু কোনো ভূতের দেখা তোরা পাসনি। কথা শেষ হবার সঙ্গে সঙ্গে ঘরের লাইট নিভে গেল। শান্তকণ্ঠে বেনি বলল, লোডশেডিং। বেনি উঠে গিয়ে টেবিলের ওপর রাখা মোমবাতিদানের বিরাট মাপের মোমবাতি জ্বালালো। চারদিকের আলোয় ঘাড় ঘুরিয়ে দেবদাস বলল, 3টে খাটে 3টে বিছানা পাতা রয়েছে। এখন ভূত বাবাজি এলে হয়। বলা মাত্র দপ করে মোমবাতি নিভে গেল। মৃত কণ্ঠে দেবদাস বলল, কি অদ্ভুত কাণ্ড, হাওয়া নেই তবু এত বড় মোমবাতি নিভে গেল। দেবদাসের কথা শুনে কেউ যেন চাপা কণ্ঠে হেসে উঠল বাইরে। দূরে কোনো ঘড়ি থেকে রাত 1টা বাজার শব্দ শোনা গেল। হঠাৎ সকলের মনে হলো কি যেন ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। এত রাত্রি বাইরে কে কাঁদছে? সুপ্রকাশ? দেবদাস জিজ্ঞেস করে। মনে হচ্ছে কোনো বাচ্চা ছেলে কাঁদছে। ভয় ভয় সুপ্রকাশ জবাব দেয়। আচমকা কোনো কথা না বলে বেনি লাফ দিয়ে উঠে দাঁড়ায়। তারপর দরজা খুলে বেরিয়ে যায়। অনিচ্ছা সত্ত্বেও সুপ্রকাশ ও দেবদাস বেনিকে অনুসরণ করে। নিচে নামতে কান্নার শব্দ আরও জোরালো হয়ে ওঠে। বাগানের বিপরীত দিকে যেখানে পরিত্যক্ত কুয়োটা আছে তার দরজার ওধারে মনে হচ্ছিল কোনো বাচ্চা ছেলে দাঁড়িয়ে কাঁদছে। সেই দরজার ভারী খিল খুলে বেনি বেরোবার চেষ্টা করে। সুপ্রকাশ চেঁচিয়ে ওঠে, বেনি সাবধান, তেওয়ারিজি রাত্রিরে বারবার ওখানে যেতে নিষেধ করেছেন। ভূতের সঙ্গে সামনাসামনি দেখা ও আলাপ আমায় করতেই হবে। কথাগুলো বলে বেনি দরাম শব্দে দরজার ভারী লোহার খিল খুলে বেরিয়ে গেল। বাইরে নিকেশ কালো অন্ধকার আর বেপরোয়া দামাল হাওয়া। টর্চ জ্বালতে দেখা যায় একজন সাহেবের ছেলে অঝরে কাঁদছে। বেনি ইংরেজিতে জিজ্ঞেস করলো, তুমি কে, কাঁদছো কেন? ছেলেটা কোনো উত্তর না দিয়ে সামনের দিকে তর্জনী নির্দেশ করে এগিয়ে চলে। বেনি তাকে অনুসরণ করে। বেনির দুঃসাহস দেখে সুপ্রকাশ আর দেবদাস স্তম্ভিত হয়ে যায়। তাদের পদযুগল কিন্তু দরজার বাইরে নড়তে চায় না। বেনির হাতের টর্চ জ্বলছিল। সেই আলোতে তারা দেখতে পায় কুয়োর ধারে গিয়ে বেনি দাঁড়িয়ে আছে। তারপর কি যেন হলো, বেনিকে একাই ফিরে আসতে দেখা যায়। বেনি,
বেনি, কি হলো? শেষ পর্যন্ত কি দেখলি? দুজনে যুগপৎ চেঁচিয়ে ওঠে। শান্ত কণ্ঠে বেনি বলে, ছেলেটা কুয়োর ভেতর নেমে মিলিয়ে গেল। অনেক হয়েছে, চল শুতে যাই, খুব ক্লান্ত লাগছে। দরজার খিল বন্ধ করে দেবদাস বলে। পরদিন সকালে কিশোরের হাঁক ডাকে তিনজনের ঘুম ভাঙে। চাটা খেয়ে তিনজনে তেওয়ারিজির কাছে যায়। কোনো কথা না ভেঙে তারা তেওয়ারিজিকে জিজ্ঞেস করে, বাড়ির ওপাশে কুয়োর ধার ওরকম পরিত্যক্ত কেন? ওখানে চাষাবাদ করা হয়নি কেন? তেওয়ারিজি মৃদুকণ্ঠে উত্তর দেয়, বাবুজি, ওখানে ভয় আছে। বারগয়েন সাহেবের ছেলে ওখানেই মারা গিয়েছিল। এই বাড়ির এক সময়ের মালিক হারাধন চ্যাটার্জিকেও ওই কুয়োর ধারে মৃত অবস্থায় পাওয়া যায়। বারগয়েন সাহেবও ওখানে কোনো বাগান করেননি। ওখানে আপনারা যাবেন না। সে রাত্রিরে খাওয়া দাওয়া সেরে তিনজনে সিগারেট ধরিয়ে গল্প করছিল। অকস্মাৎ সেই সুন্দর ভায়োলিনের মূর্ছনায় সকলের বাক রুদ্ধ হয়ে যায়। বেনি তড়াক করে উঠে দাঁড়ালো। কোথায় যাচ্ছিস বেনি? ভীত ক্ষীণ কণ্ঠে দেবদাস জিজ্ঞেস করে। মিস্টার বারগায়নের ভূতকে ও তার গুপ্তধন খুঁজতে যাচ্ছি। আরে সেই অ্যাডভেঞ্চারের লোভেই তো এখানে আসা। কথাগুলো নির্ভীক কণ্ঠে বলে খিল খুলে বেনি বাইরে বেরিয়ে আসে। একতলা থেকে ভায়োলিন শোনা যাচ্ছিল। একতলায় নামতে বাজনার আওয়াজ জোরালো হয়ে ওঠে। যে গুদমঘরে বারগয়েনের তৈলচিত্র ছিল সেখান থেকে বাজনা ভেসে আসে। টর্চ লাইটের আলোয় বেনি দেখতে পায় তৈলচিত্র দুলছে। হাওয়া নেই, তবু এই বন্ধ ঘরে ছবিটা দুলবে কেন? কথাটা মনে হতেই বাজনাটা দরজার বাইরে বাগানে শোনা যায়। বেনি আবার পেছনের দরজার খিল খুলে বাগানে এসে দাঁড়ায়। টর্চের আলোয় দূরে ভায়োলিন হাতে এক সাহেবকে বেনি দেখতে পায়। সাহেব তাকে হাতছানি দিয়ে ডাকেন। কাছে গেলে সেই সাহেব দূরে গিয়ে আবার হাতছানি দেন। তারপর কুয়োর ধারে গিয়ে মিলিয়ে যান। নিচের খোলা দরজার কাছে সুপ্রকাশ আর দেবদাস দাঁড়িয়েছিল। তারা তিনজনেই ওপরে চলে যায়। পরদিন সকালে তারা তেওয়ারিজির কাছে গিয়ে সব কথা বলে। শুনে তেওয়ারিজি মন্তব্য করেন, আপনারা এখানে আর থাকবেন না। আজ পর্যন্ত যে কজন বাবু গুপ্তধনের লোভে এ বাড়িতে পা দিয়েছেন কেউ প্রাণ নিয়ে ফিরতে পারেননি। ফিরে আসবার সময় তারা আবার কি মনে করে কুয়োর ধারে যায়। সেখানে তাদের পূর্ব পরিচিত সেই হারাধন চ্যাটার্জিকে দেখে তারা চমকে ওঠে। বাঁকা হেসে হারাধন বলেন, আপনাদের বুকের পাটা আছে। বেনিবাবু, আপনার মনটা বড় দরাজ। তাছাড়া আপনি নির্লোভ। আমার বিশ্বাস আপনি সফল হবেন। বারগয়েন আপনাকে যে ইঙ্গিত দিয়েছেন সেই সূত্র ধরে আপনারা এগিয়ে যান, গুপ্তধন পেয়ে যাবেন। এমন সময় তেওয়ারিজির ডাক শুনে তারা বাড়ির দিকে তাকায়। কাছে এসে তেওয়ারিজি বলেন, আপনারা ওভাবে হট করে কুয়োর কাছে যাবেন না। ওটা অভিশপ্ত কুয়ো। বেনি হারাধন চ্যাটার্জির কথা বলাতে তেওয়ারিজির চোখ দুটো ভয় বিস্ফারিত হয়ে ওঠে। তিনি বললেন, বুঝতে পারছি উনি হারাধন চ্যাটার্জি একসময় এই বাড়ির মালিক ছিলেন, কুয়োর ধারেই মারা গিয়েছিলেন। আচ্ছা তেওয়ারিজি, আমাকে ওই ছবির ঘরের চাবিটা দেবেন? তালা খুলে ওই ছবিটা দেখব। আমি ওখানে রাত্রিরে ভায়োলিনের বাজনা শুনে গিয়েছিলাম। ওই ঘরে বারগয়েনের বিরাট তৈলচিত্র আছে। বেনি বলে। বিস্মিত কণ্ঠে তেওয়ারিজি জিজ্ঞেস করেন, আপনি তালা বন্ধ ঘরে ঢুকলেন কি করে? তারপর কথা না বাড়িয়ে তেওয়ারিজি চলে যান। গুদামঘরটায় ঢুকে দিনের আলোয় তারা সেই তৈলচিত্র পরিষ্কার দেখতে পায়। হঠাৎ সুপ্রকাশ চেঁচিয়ে ওঠে, আরে, এটা সেই হারাধন চ্যাটার্জির ফটো না? তিনজনে অবাক হয়ে দেখে হারাধন চ্যাটার্জির এক অপেক্ষাকৃত ছোট ফটো সেই ঘরের কোণে রাখা রয়েছে। সে ঘরে আরও কিছু ফটোর সঙ্গে বারগয়েনের ছেলের ফটোও ছিল। তালা বন্ধ করে তারা ওপরের ঘরে ঢুকে যায়। দরজা বন্ধ করে তারা তিনজনে নিজেদের মধ্যে সলা পরামর্শ চালাতে থাকে। দেবদাস বলে, বেশ বোঝা যাচ্ছে বারগয়েন বেনির ওপর সদয় আছেন। বেনিকে তিনি ইঙ্গিতও দিয়েছেন। সেই ইঙ্গিত বুঝে বেনিকে এগোতে হবে। কি ইঙ্গিত? বেনি প্রশ্ন করে।
দুম করে সুপ্রকাশ বলে, বারগয়েন, তার ছেলে আর হারাধন, এই 3 ভূতকে আমরা দেখেছি। কাজেই আমাদের এখানে আসার একটা উদ্দেশ্য সফল হয়েছে, বাকি শুধু গুপ্তধন পাওয়া। বেনির প্রশ্নের উত্তরে দেবদাস বলতে থাকে, দেখো বেনি, বারগয়েন ভায়োলিন বাজাতে বাজাতে গুদম ঘরের দরজা খুলে তার তৈলচিত্রের ভেতর ঢুকে গেলেন। আবার পরক্ষণে পেছনের বাগানে ভায়োলিন নিয়ে তোকে হাতছানি দিলেন, তারপর কুয়োর ধারে মিলিয়ে গেলেন। এতে ইঙ্গিতের কি হলো? সুপ্রকাশ জিজ্ঞেস করে। দেবদাস বলে চলে, ওই তৈলচিত্র আর পরিত্যক্ত কুয়োটার ভেতর কোনো যোগসূত্র আছে। আমার বিশ্বাস সুদক্ষ ইঞ্জিনিয়ার বারগয়েন ওই তৈলচিত্রের পেছন থেকে কুয়োর নিচ পর্যন্ত কোনো পাতাল সিঁড়ি তৈরি করেছিলেন। সেখানেই গুপ্তধন পাওয়া যাবে। হাততালি দিয়ে বেনি মন্তব্য করে, দেবদাস, তোর হেডে কিন্তু ব্রেন আছে। তিওয়ারিজি আমাদের চাবি দিয়ে গিয়েছেন। রাত গভীর হলে আমরা ওই গুদম ঘরে গিয়ে আজ পরীক্ষা চালাবো। রাত 1টা বাজল। 3 বন্ধুতে সন্তর্পণে একতলায় এসে নামে। নিশুতি রাত, ঝিঝির শব্দ ছাড়া আর কোনো ডাক শোনা যায় না। গুদম ঘরের তালা খুলে তারা ভেতরে ঢোকে। 3 জনের হাতের শক্তিশালী টর্চের আলোয় ঘর দ্যুতিময় হয়ে ওঠে। তৈলচিত্র নিয়ে পরীক্ষা করতে করতে হঠাৎ বেনির কি যেন মনে হলো। 2 হাত ছড়িয়ে তৈলচিত্র 2টো প্রান্ত আঁকড়ে ধরে বেনি সজোরে টান মারল। বহু কথিত গুপ্তধন, হ্যাঁ? আলতো হেসে সুপ্রকাশ মন্তব্য করে। দেবদাস জিজ্ঞেস করে, হ্যাঁচকা টানে সেই তৈলচিত্র পাল্লার মতন খুলে গেল। সকলে সভয়ে সবিস্ময়ে দেখল সেই তৈলচিত্রের পেছন দিয়ে একজনের যাবার মতন এক সিঁড়িপথ দেখা যাচ্ছে। দেবদাস সল্লাসে বলে উঠল, ইউরেকা, আমার অনুমান তাহলে মিলে গেল। বেনিকে সামনে রেখে টর্চ হাতে 3 জনের সিঁড়ি ধরে নামতে থাকলো। বেশ কিছুটা সমতলে গিয়ে সিঁড়ি আবার এঁকে বেঁকে নিচের দিকে নামতে লাগলো। একটা দরজার সামনে এসে বেনি থমকে দাঁড়ালো। দরজাটা কিন্তু পাথরের, ঠেলে খোলা গেল না। তখন 3 জনে দরজার গায়ে একসঙ্গে সজোরে লাথি মারল। সঙ্গে সঙ্গে বন্ধ দরজাটা খুলে গেল। সকলে সবিস্ময়ে দেখল চতুষ্কোণ ঘরের মাঝখানে পাথরের বেদির ওপরে একটা কাঁচের আধার। সেই আধারের ভেতরে ছোট সোনার ভায়োলিন রাখা রয়েছে। আহা, কি অপূর্ব স্বর্ণশিল্পের দক্ষতা! ভায়োলিনের গায়ে মণিমুক্ত খচিত রয়েছে। 3 জনে হাতে করে সেই ভায়োলিন ধরল। ভায়োলিন হালকা হলেও এর দাম কিন্তু অনেক, মুক্তকণ্ঠে বেনি মন্তব্য করে। এই হচ্ছে তাহলে সেই বহু ঈপ্সিত বেনি। এই গুপ্তধন দিয়ে তাহলে তুই কি করবি? আরো সোজা কথায়, বারগয়েন সাহেবের এই গুপ্তধন নিয়ে আমাদের কি করা উচিত? দৃপ্তকণ্ঠে বেনি বলে ওঠে, এই বহুমূল্য স্বর্ণময় মণিমুক্ত খচিত ভায়োলিন আমি আমাদের সরকারের হাতে তুলে দিতে চাই। সরকার যদি বোঝে তাহলে এটা মালিকের হাতে পৌঁছে দেবে, অথবা জাদুঘরে রেখে দেবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে তার নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যায়। লাইক করবেন, কমেন্টস করবেন, ভালো লাগলে শেয়ার করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ, নমস্কার।